প্রচারণা এখন খুব জোরে সোরে চলছে, কেমন মনে হচ্ছে প্রচারণায়? অভিযোগ, পাল্টা অভিযোগ, বিষোদগার, সহিংসতা সবই আছে প্রচারণার মধ্যে। আপনি আসলে কিভাবে দেখছেন এবং কি মনে হচ্ছে কে এগিয়ে আছে প্রচারণায়? একটা ছায়া যুদ্ধ মতন চলছে, কেউ কারোর নাম বলছে না, দলের নামও বলছে না, কিন্তু বোঝাই যাচ্ছে হুম। যে এক পক্ষ আরেক পক্ষকে একদম নির্দিষ্ট করে মানে বক্তব্য রাখছে। পার্থক্যটা হলো এই যে, ধরেন এই মুহূর্তে যদি আহ আগের হাসিনার দল থাকতো আর এখনকার খালেদার দল থাকতো, তাহলে আমরা নামগুলি শুনতে পারতাম। হুম। শেখ হাসিনা মুখ দিয়ে অসংখ্যবার শুনতাম, অপর পক্ষে তারাও ত্যক্ত বিরক্ত হয়ে ওই বিএনপির নাম বলতো। এখন একটু পার্থক্য হলো এই যে কিছুটা আহ একটু চক্ষু লজ্জা বলবো, নাকি কালচারাল একটা মানে মানে উন্নতি ঘটলো যে অন্তত নামটা বলা হচ্ছে না, দলের নামটা বলা হচ্ছে না, কিন্তু পরিষ্কার। কিন্তু নিচের যারা ছানাপোনা তারা কিন্তু আবার ঠিকই বলছে, যেমন সাদিক কায়েম বললেন যে শেখ হাসিনাকে লাথি মেরে যেভাবে ভারতে মানে পাঠাই দিছি, তেমনি তারেক রহমানের ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হবে। তার মানে তারেক রহমানকেও লাথি মেরে ভারতে পাঠাই দেওয়া হবে, এরকম একটা বক্তব্য করলেন। তো কিন্তু জামাতের আমির তো বলছেন না। যেমন দেখেন, আজকে তারেক রহমান এই মুহূর্তে 1 ঘন্টা আগে যে নিউজটা হয়েছে প্রথম আলোতে, তারেক রহমানের বক্তব্য হলো এই: যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন। হুম। একেবারে গুপ্ত কথাটা এত বেশি, আগে স্বাধীনতা বিরোধী বলা হতো, এখন ওখান থেকে চলতেছে। এখন তাদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বলছে। তারাও বলছে যদি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে জামাতের 2 জন মন্ত্রী ক্যাবিনেটে ছিল কেন? তারা বলতেছে অন্তত 3টা মন্ত্রণালয়তে কোনো দুর্নীতি হয়নি। এরকম মানে সব বিচ্ছিন্ন কথাবার্তা, এগুলির আসলে আহ কোনো অর্থ বহন করে না। যেমন ধরেন, বিএনপির সবচেয়ে বড় সমালোচনা কি? আপনি এতদিন তাহলে তাদেরকে আন্দোলনের সঙ্গী করলেন, জোট সঙ্গী করলেন, সরকার সঙ্গী করলেন, এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন কেন? এটা যেমন প্রশ্ন। আবার জামাতেরও প্রশ্ন যে আপনারা কিভাবে একসঙ্গে আন্দোলন করে মানে কোলে পিঠে, মানে বিএনপির কোলে পিঠে মানুষ হয়ে এখন আবার বিএনপির বিরোধিতা করছেন কোন মুখে? এটা তো আপনাদের মানায় না। আপনাদের কারণে তো তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কথাগুলো এখন যেভাবে বলছে সেভাবে বলেনি। তাহলে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, দুধ কলা দিয়ে। তাহলে কি সাপ পুষলো বিএনপি এতদিন? হুম। এখন ছবল মারছে। বিষয়টা তেমন না। যেমন দেখেন, আজকে শেরপুরে 300, 400, 500 ওই যেই আসনে সবচেয়ে দুর্বল, সেই আসনে এমন একটা ঘটনা ঘটালো, সেখানে মারা গেছে জামাতের একজন নেতা, কিন্তু আহত হয়েছে, হতাহত মানে অন্য দিক দিয়ে শারীরিকভাবে জখম হয়েছে কিন্তু বিএনপির বেশি। এবং এটা ইন্টেনশনালি মানে মাইকি বোঝা যাচ্ছিল। বারবার জামাতের নেতা কর্মীদেরকে আহ্বান করা হচ্ছিল, তারা শুনছিল না। মামলাটা করলো এখন, প্রায় 400, 500 আসামি বানা দিল। তাহলে একটা উপজেলায় 400, 500 আসামি হইলে তাহলে, এবং প্রধান যেই প্রার্থী বিএনপির, তিনি হচ্ছেন প্রধান আসামি, তাহলে প্রধান আসামি সহ 400, 500 নাই। তার মানে কি মারছাড় করে দেওয়া হলো সেই আগের সেই মামলার মতন। গণহারে যে মামলা হইতো এর সময়, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, এখন কিন্তু তারা করছে। তাহলে কি জামাতও কি একই পদ্ধতি নিল? মানে এরকমই হবে যে একটা হত্যা মামলা হয়েছে, 400, 500 আসামি, তার মধ্যে 250 কি 300 নাম ধরে ধরে, নাম একটা উপজেলায় 250, 300 যদি বিএনপির নেতা কর্মীর নাম ধরে মামলা করা হয়, আর থাকে কেউ, তারপর আবার অজ্ঞাত আছে, জি। মানে একটা আপনি বলছেন মোস্তাফিজ আগের মতো মানে এটা বন্ধ হলো কোথায়? এখন তো আর শুরু হলো না, মানে 5ই আগস্টের পর থেকে তো ওই অজ্ঞাতনামা আসামি 200, 300, হাজার খানেক আসামি রয়ে গেছে আর আমি কি। ওই পর্বটাও বাদ দিলাম, ওই হ্যাঁ, পর্বটাও হ্যাঁ। বাদ দিলাম। কিন্তু এখনকার এই ভোটের সময় আর 2 সপ্তাহ নাই ভোট, আপনি এই যে আসামিটা করলেন, তাহলে এখন পুলিশের দায়িত্বটা কি? আইন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা, ওই 400, 500 প্রধান আসামি সহ। তাহলে ওই অঞ্চলে কি তাহলে ভোট হবে না, নাকি বিনা ভোটে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি জিতে যাবেন? সেজন্য কি ঘটনা ওখানে ঘটনা হলো? তাহলে আমি এইরকম যদি পরিস্থিতি হয়,
তাহলে সামগ্রিকভাবে নির্বাচনের এই মুহূর্তের মানে অবস্থাটা কি, সেটাও কিন্তু মানে একদিকে তারা নাম ধরে সমালোচনা করছে না এক পক্ষ আর এক পক্ষকে, কিন্তু সবই কিন্তু বলছে। কিন্তু অন্যদিকে তৃণমূলে এই শেরপুরের এই ঘটনাটা অত্যন্ত অশনি সংকেত। এই যদি চলতে থাকে এই ধরনের মামলার প্রকৃতি, তাহলে আগামীতে বিএনপি আসুক বা জামাত আসুক, তারা কি এইভাবেই মামলার চর্চা করবে? সুনির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত না করে, ঘটনার ব্যাপারে তদন্ত না করেই বাস একতরফা একটা মামলা হয়ে গেল আর দৌড়ের উপরে থাকলো। তো এই দৌড় তো আমরা 15 বছর ধরে শুনতাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ দৌড়াইতো, এখন কে কাকে দৌড়াচ্ছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এর মধ্যে। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জিজ্ঞাসা করছিলাম যে প্রচারণা আসলে প্রতিদিনেরই প্রশ্ন এটা, যে কোনো ডেভেলপমেন্ট কেমন চলছে প্রচারণা, এবং বিশেষ যে জায়গাটি নিয়ে জনাব মোস্তফা ফিরোজ বলছেন ওটাই একটু শুরু করি। যে তারেক রহমান প্রচারণায় বললেন যে জামাতের দিকে, যে নাম বলছেন না কিন্তু দুই দলের দিকে নাম, মানে ইঙ্গিতটা একদম স্পষ্ট, জামাতের দিকে ইঙ্গিত করে বলছেন গুপ্ত সুপ্ত তাদেরকে, তারা এত বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল তাদের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন। জামাতের আমির আবার প্রতিক্রিয়া বলছেন নিজেই গুপ্ত হয়েছিলেন বছরের পর বছর, অতএব এসব গুপ্ত সুপ্ত বলে লাভ নাই। আসলে এই লাভ নাই জায়গাটা থেকে আমি তো জানতে চাই, লাভ হচ্ছে এরকম পাল্টাপাল্টি বলে? কারণ যেটাই পাল্টা বলছেন, অপর দিকের অভিযোগে দেখা যাচ্ছে যে সেখানে তাদেরও কিছু যোগসূত্র ছিল, ওই স্বাধীনতা বিরোধী বলা বা দুর্নীতির কথা বলা পাল্টা থেকে, মানে সবাই একই জায়গায় দায়ী হয়ে যায়। তাহলে এই পাল্টাপাল্টি অভিযোগগুলো থেকে খুব লাভ হচ্ছে ডাক্তার তুষার? না, ভোটের সময় মানুষ আসলে কি করে, প্রশংসা করবে, বলবে যে আমার আমি জানি না, প্রতিপক্ষ মানে খুব ভালো। এটা করে লাভ হচ্ছে, এটা আমার প্রশ্ন। এটা করলে নিশ্চয়ই লাভ হয়। বাংলাদেশের মানুষ যেরকম মানুষ নিশ্চয়ই এগুলো শুনতে চায়। আর রাজনীতিতে ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন, ফলে নিশ্চয়ই এগুলা বলে তারা অতীতে রাজনীতি করেছেন, সেই রাজনীতিতে নিশ্চয়ই তাদের লাভ হয়েছিল। আর সমালোচনা তো কিছু থাকবে, সমালোচনা না করলে পরে তারা যে ভালো এটা প্রমাণ করবেন কিভাবে? ফলে আমার কাছে মনে হয় না যে আহ এই ধরনের সমালোচনা আমাদের মাইন্ড করার কিছু আছে। বরং আমার কাছে মনে হয় যে এটা স্বাভাবিক, এই ধরনের সমালোচনা হওয়ার কথা ছিল, হচ্ছে। আর দেখতে হবে যে সমালোচনা কারটা বেশি সত্য, কারটা কম সত্য, এই জিনিসটা ভোটারদেরকে দেখতে হবে। ভোটারদেরকে বিবেচনায় নিতে হবে যে কে গুপ্ত ছিল আর কে সুপ্ত ছিল। যারা নিজেরাই বের হয়ে বলেছে যে আমরা গুপ্ত ছিলাম, আমরা লুকিয়েছিলাম আওয়ামী লীগে, আমরা তখন আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে নেচে নেচে গান করেছি নৌকা নৌকা বলে, তো তারা তো নিজেরাই স্বীকার করেছে। অতএব তাদেরকে গুপ্ত বলা মানে কোনো গালি দেওয়া না, তারা আসলেই গুপ্ত ছিল, গুপ্ত রাজনীতি করেছে। এবং এই গুপ্ত রাজনীতি করার জন্য তারা আশ্রয় নিয়েছিল অত্যাচারীর পেটে, যেখানে তারা আবৃত্তি করার সময় বলে বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাব অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমরা তো দেখলাম বিদ্রোহীর অনুক্লান্ত আমি থাকবো হইয়া জ্যান্ত, আমি লুকাইব তাহার জঠরে, বাহির হইয়া হইব আমি কঠোরে। তাই তো দেখলাম না? তো এটা দেখলে পরে হ্যাঁ হ্যাঁ, তো ওনারা তো লুকিয়েছিলেন, এটা তো পরিষ্কার। ওনাদের লুকিয়ে থাকা লোকজন বের হয়ে নিজেকে সভাপতি দাবি করেছে, তারপর দাবি করেছে যে ওই সময় তারা কৌশলের অংশ হিসেবে এইভাবে লুকিয়েছিল, নেচেছে, আহ, তারপরে জয় বাংলা বলেছে, তারপরে নৌকা নৌকা বলে গান গেয়েছে, এগুলো তো ভিডিও আছে। ফলে এগুলো তো অস্বীকার করার কিছু নাই। ফলে তারেক রহমান যদি তাদেরকে গুপ্ত সুপ্ত বলে থাকেন, তিনি অন্যায় কিছু বলেন নাই। কিন্তু এটাও একটা প্রশ্ন, গুপ্ত সুপ্তটা কি নেতিবাচক টার্ম ইউজ হবে? কারণ তারা তো বলছে এটা কৌশল, এই কৌশল কাজে দিয়েছে তাদের। না, গুপ্তসুপ্ত নেতিবাচকটা আমি ইউজ হবে, কারণ তারা একটা অত্যাচারীর সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অত্যাচারী যত অত্যাচার করেছে তারা তখন চোখ বুজে সহ্য করেছেন, অত্যাচারীর নামে স্লোগান দিয়ে নেচে নেচে গান বাজনা করেছেন। তো অতএব এটা অবশ্যই নেতিবাচক হবে। যদি এইটা হয়ে থাকে যে একটা সরকার দুর্নীতি করেছে এবং সেই সরকারের মধ্যে তারা ছিলেন, এটাও মজার ব্যাপার। দেখেন, তারা বলছে একটা সরকার অনেক দুর্নীতি করেছে, কিন্তু তাদের দুজন মন্ত্রী ছিল, তারা কিছু করে নাই। তো তাদের দুজন মন্ত্রী ছিল, তখনও তারা এরকম চুপ করে ওই দুর্নীতির সঙ্গে তাল মিলিয়েছে। ওদের কাজে এটা, তারা শক্তিশালীর পেটে লুকিয়ে থেকে শক্তিশালীর অত্যাচারকে, ঘুষ খাওয়াকে তারা সমর্থন করে, আর বের হয়ে এসে বলে আমাদের গায়ে কিচ্ছু লাগে নাই, আমরা একদম পুত পবিত্র, আমরা পাক সাফ। হ্যাঁ, এটা হচ্ছে ওই গানের মতো, আমার যেমন বেনি তেমন রবে, চুল ভিজাবো না। হ্যাঁ, পানির মধ্যে নেমে ওনারা চুল ভিজে নাই বলে দাবি করছেন, তাই না? এগুলো বললে পরে হবে? এগুলো তো সাধারণ ভোটার দেখতে পাচ্ছে। এটাই আমি প্রশ্ন করছিলাম, এগুলো বললে কি হবে? কারণ এই কথা আবার বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলছেন যে তারা স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী, 71-এর ইতিহাসের কথা বলছেন। এখন 71-এর ইতিহাস তারাও এখন দাবি করছে যে 71 তো পুরনো, সেই সময় তো ছিল। হ্যাঁ হ্যাঁ, না না কোনো, না না সেটাই মিথ্যা তো না। জি, তো যাহা সত্য তাহা তো নিন্দা নহে, তাহা তো সত্য, তাহা তথ্য। যাহা সত্য তাহা তথ্য।
তো তারেক রহমান যেটা কিন্তু বলেছেন বলে এটা তো লাভ সত্য, হচ্ছে, বরং বলে লাভ হচ্ছে এই সত্যটা বলে। না এই একই কথা যখন কি আওয়ামী যখন লীগ আবার ওই বলে নাই? সময় একসাথে ছিলেন, হ্যাঁ একসাথে তখন ছিলেন, তখন না তো না, এটা এই বলেন কথা কি নাই। আওয়ামী লীগ বলে নাই শারমিন? তখন লাভ মজার হয়েছিল। ব্যাপার তো আওয়ামী লীগ দুই পক্ষের বিরুদ্ধেই এই কথা বলেছিল, এখন তো আওয়ামী লীগের সব কথাই মনে হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। না না, আওয়ামী লীগের সব কথা সত্য হচ্ছে না। আওয়ামী লীগ যখন বলেছিল তখন লাভ হয়েছিল, তখন যদি লাভ হয়ে থাকে এখনো লাভ হচ্ছে, তখন লাভ না হয়ে থাকলে এখনো লাভ হচ্ছে না। আমার মানে কাছে লাভ আমি হচ্ছে কিনা এটা আপনি জানতে পারবেন না কেন, আমি আপনাকে হ্যাঁ। মজাটা বলি। সেটা হচ্ছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা বোঝা যাবে ভোটের দিনে। লোকজন হুম, ভোট দিবে না, তখন লোকে ভোট দিয়ে প্রমাণ করবে যে কার দিকে লাভ হয়েছে কার দিকে ক্ষতি হচ্ছে। তবে কথা কোনো মিথ্যা না, কথা হুম, সত্য যে তারা ৭১-এ কি করেছিলেন এটাও ইতিহাসে লেখা আছে। সেই ইতিহাস তো আমরা লিখি নাই, সেই ইতিহাস পৃথিবী দেখেছে। আর এই ২৪-এ কি হয়েছে সেটাও ইতিহাসে লেখা হবে, সেটাও পৃথিবী দেখেছে, সব ভিডিও আছে, বরং ৭১-এর এত ভিডিও নাই। আর হচ্ছে আওয়ামী লীগ যদি বলে তারা কিছু করে নাই, তারাও কি করেছে ওইটাও ভিডিও আছে। হুম, জামাত কি করেছে সেটারও ভিডিও আছে, বিএনপি কি করেছে সেটারও ভিডিও আছে। হুম, এখন তো দুনিয়াটা ভিডিও, ফলে হুম, হুম, এখন আর কিছু অস্বীকার করার উপায় নাই। তবে ৭১ নিয়ে কিছু কিছু কথা যেমন বলেছেন একজন, আমি বলতে শুনেছি জামাতের সভাপতিকে, যে এক বুক চিতিয়ে যুদ্ধ করেছেন। বুক চিতিয়ে কবে যুদ্ধ করেছেন এটা তো জানতে হবে, কোন সেক্টরে, তাই না, কার আন্ডারে, সেক্টর কমান্ডার কে ছিল, বুক চিতিয়ে উনি যুদ্ধ করেছেন সেরকম নাকি উনি বলেছেন, আমি দেখলাম আর কি। তো এখন কেউ যদি এরকম বলে, জনগণ নিশ্চয়ই জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারা বিচার করবে। তবে সমালোচনা করা হচ্ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ইলেকশনের সময় সবাই এটা করে। যখন বিএনপির সঙ্গে দুইজন মন্ত্রী ছিলেন তখনও তারা এই ৭১ সালে কি করেছিলেন সেটা হুম, ছিল, হুম, কিন্তু তখন আবার বিএনপি তাদেরকে মন্ত্রী দিয়েছে। তো ব্যাপারটা এইরকমই যে ইলেকশনের সময় আসন হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এনসিপি বলেছিল জামাত কি করেছে এবং হুম। যাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ আছে তাদের সঙ্গে তারা ঐক্য করতে পারে না, কিন্তু আমরা দেখলাম যে সেটাও তারা আসনের হিসাব মিলে নাই বলে তারা গিয়ে জামাতের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে ন্যায় নীতি আদর্শ বলতে আসলে এই নির্বাচনে কিচ্ছু নাই। এই একদম স্পষ্ট। নির্বাচনে যা আমি আছে সেটা হচ্ছে আসন গুনে কে ক্ষমতায় যেতে পারবে, একশো একদম একান্ন স্পষ্ট, সিটের হিসাব, একশো ডক্টর আব্দুল একান্ন তুষার। সিটের হিসাব। হ্যাঁ, এই নির্বাচনে ন্যায় নীতি আদর্শ খুঁজলে হবে না। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। মানে আমি ওটা বলছিলাম যে আওয়ামী লীগ যা বলছে মানে হচ্ছে আওয়ামী লীগ এই দলগুলো সম্পর্কে যা বলছিল এখন নিজেরা নিজেদের সম্পর্কে তা বলছে, সেজন্য না না, জিজ্ঞাসা আওয়ামী লীগ করছিলাম। সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে এই দলগুলা যা বলে সেটাও সত্য। হ্যাঁ, 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 মানে একদম। মানে ব্যাপারটা এরকম প্রত্যেকেই কিন্তু, বুঝতে প্রত্যেকের পেরেছেন? বিরুদ্ধে সেটাই। সবাই তাহলে অপরের বিরুদ্ধে যা বলে সত্য আর কি। নিজের বিরুদ্ধে যা, নিজের সম্পর্কে যা বলে সেটার সত্যতা যাচাই করা দরকার। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আমি মুস্তাফিরোজ আপনার কাছে প্রচারণায় আরেকটা বিষয়ে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি বললেন যে এখন চাপে পড়ে হ্যাঁ এর পক্ষে বলেছেন তারেক রহমান। এটা কি আপনাদের দুজনের কাছে এটা এই বিষয়টা একটু জানতে চাইবো যে এতদিন আসলেই আমরা শীর্ষ পর্যায়ে একদম তারেক রহমানের কাছ থেকে গণভোট প্রসঙ্গে অন্তত কিছু শুনি নাই, এই এখন এসে বললেন হ্যাঁ এর পক্ষে। এর আগে আমরা বিএনপির পক্ষ থেকে একদম শুরুর দিকে একরকম নেগেটিভ ক্যাম্পেইনই ছিল যে গণভোটের না, যারা নেতারা তারাও অনেকে বলেছেন যে প্রচারণায় বলেছেন নায়ের পক্ষে, কিন্তু শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নায়ের পক্ষে যাবার কোনো কারণ নাই, কিন্তু হ্যাঁ এর পক্ষেও তিনি বলেন নাই। যদিও তারই পুরনো বক্তব্য যদি শুনি নভেম্বরের, তিনি বলছেন এসব গণভোট জুলাই সনদ এগুলো মানুষ বোঝে না, বিদেশ থেকে আমেরিকা থেকে এসে শিক্ষিত লোকেরা এসে চাপিয়ে দিয়েছে বিষয়টা, এটা ছিল তারই বক্তব্য। এখন এসে আসলে তারেক রহমান বলছেন হ্যাঁ এর পক্ষে, গণভোটে হ্যাঁ পক্ষে। আসলে কেন এতদিন পরে এসে হ্যাঁ এর পক্ষে বলছেন? এই হ্যাঁ এর পক্ষে বলাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কিছুটা দিল। মানে জি, মুস্তাফিজের কাছে শুনি, আপনার কাছেও আসবো ডাক্তার তুষার জি। এটা একটা জনতুষ্টি আহ, আহ, পাওয়ার একটা চেষ্টা বা ভারসাম্য রক্ষা করার চেষ্টা। বিএনপি তো বেসিক্যালি এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কার, সেই সংস্কারের তাদের একটা ক্ষোভটা কি, যে আমরা নিজেরাই তো ৩১ দফা মানে সংস্কার কর্মসূচি দিয়ে মানে ২.৫-৩ বছর আগে আমরা জাতির উদ্দেশ্যে পেশ করছি। আমরা ক্ষমতা যে ওই সংস্কারগুলো বাস্তবায়ন করব, তার মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব ঐক্যমত্য কমিশনের সাথে মিলে দেয়। তো এখন এই সংস্কারের কথা বলে লম্বা সময় নির্বাচন ঝুলে রাখা, এটাও বিএনপি পছন্দ করেনি। আবার সংস্কারের এইরকম জটিল বিষয়গুলো নিয়ে সংসদকে বাদ দিয়ে এক ধরনের চেষ্টা, মানে তার পক্ষে ম্যান্ডেট নেওয়া, মনে হচ্ছে যেন এই সরকার নির্বাচন কন্ডাক্ট করে না, তার নিজের ক্ষমতার জন্য মনে হচ্ছে যেন গণভোট, আর রাজনৈতিক দলগুলোর জন্য সংসদ নির্বাচন, এরকম একটা বিভাজন। এই জায়গাটা বিএনপি পছন্দ করছে না ঠিক, আবার অপছন্দটাও মানে বলে একটা মানে নির্বাচনের যেই পরিবেশটা বা নির্বাচনটা তো এমন ছিল যে তারা আন্দোলনও করে নাই,
বলছিল যে ডিসেম্বরের মধ্যে যদি সংসদ নির্বাচন দেয়া না হয় তাহলে তারা রাস্তায় নামবে। সেটাও তারা করেনি, যে যাতে অন্য কেউ সুযোগ না পায়, এই সুযোগে যাতে নির্বাচনটা প্রলম্বিত না হয়। তো সেই কারণে অনেক ক্ষেত্রেই আমরা গত 1-1.5 বছরে বিএনপি অনেক কিছু পছন্দ করছে না, কিন্তু আবার বিরোধিতাও করছে না। দেশের জনগণ সংস্কারের পক্ষে ভোট দিচ্ছে, এটা দেখে তো আরেকটা বিশাল একটা আপনার মূল্যায়ন স্পষ্ট। বিশ্বজয় আমি করতে আসলে পারে। এইরকম কি একটা হবে গণভোট, করা যাচ্ছে। গণভোটে কি হবে মানে সেটা নিয়ে আরো অনেকগুলো প্রশ্নই আছে, আসবো। কিন্তু এই প্রশ্নটি আমি আপনার কাছে ডক্টর আব্দুল লতিফ স্যার বলছিলেন যে ওই যে বিএনপি চেয়ারপারসন এখন এসে হ্যাঁ পক্ষে বলছেন, আপনি এটা কিভাবে মূল্যায়ন করছেন? এবং জামাতের আমির যেটি বলছেন যে চাপে পড়েই তিনি আসলে এটা করছেন, আপনি কিভাবে? না, চাপ কে দিচ্ছে? যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে তো হ্যাঁ ভোট ক্ষতিগ্রস্ত হলো। চাপ দেওয়া মানেই হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা, নির্বাচনে প্রভাব বিস্তার করা মানেই হচ্ছে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করা। ফলে জামাতের আমিরকে বলতে হবে তারেক রহমানকে কে চাপ দিয়েছে, কার চাপে উনিটা বললেন। এবং যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে সে অবশ্যই নির্বাচন অশুভ প্রভাব বিস্তার করেছে গণভোটে, এবং সেটা বিধিমালার লঙ্ঘন। এবং বিধিমালা লঙ্ঘন হলে গণভোট বিতর্কিত হবে। গণভোটের যে নিরপেক্ষ থাকার কথা চরিত্র, সেটা বিতর্কিত হবে। কারণ চাপ দিয়ে তো কাউকে হ্যাঁ বলানোর কথা না, হ্যাঁ তো স্বতঃস্ফূর্ত ভাবে বলার কথা, স্বেচ্ছায়। ফলে জামাতের আমির কিন্তু বলে ফেললেন যে কে বা কারা চাপ দিচ্ছে। কারা চাপ দিচ্ছে নিশ্চয়ই উনি জানেন, ওনার সামনে চাপ দিয়েছে নিশ্চয়ই, তাই না? এখন এটা তো ওনাকে বলতে হবে। জি, চাপ দিলে বা সেটি একটা অপরাধ যেটি বলছেন আপনি, সেখানে তো একটা দ্বৈত চাপ অবস্থান দিলে আমরা অপরাধ দেখতে না, পাচ্ছি। চাপ দিলে বিধিমালা লঙ্ঘন। চাপ বিধিমালা দিলে লঙ্ঘন, বিধিমালা লঙ্ঘন, আচ্ছা, মানে অপরাধ। আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায় চাপ ঠিক বলবো না, কিন্তু আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায় যেটি দেখলাম, নির্বাচন কমিশন বলল সরকারের কেউ প্রচারণা চালাতে পারবে না, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা করতে পারবেন না। কিন্তু তারা এত করে আসলেন এবং একদম খোদ ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা উঠান বৈঠক নানান রকম প্রচারণা চালালেন। প্রফেসর আলী রিয়াজ তিনি ব্যাখ্যাও করলেন যে হ্যাঁ এর পক্ষে যদি গণভোটে সরকার থাকে তাতে আইনগত কোনো বাধা নাই, তাতে নৈতিকও কোনো বাধা নেই। তারা আইনজীবীদের সাথে বিচারপতিদের সাথে নাকি কথাও বলেছেন এই বিষয়ে এবং তারা নিশ্চিত হয়ে বলছেন বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল যে এটি বিধিমালার লঙ্ঘন, নির্বাচন দণ্ডনীয়। কমিশন কিছু জানে নাই। চিঠি দিয়ে নির্বাচন বলল না যে কমিশন কিছু শাস্তিযোগ্য জানায় নাই। অপরাধ। নির্বাচন কমিশনের সামনে একটা আইন আছে, যে আইনটা আগেই বানানো, সে আইনে যা লেখা আছে নির্বাচন কমিশন সেটা মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন কেউ যদি বলে আমি বিচারপতির সাথে কথা বলেছি, এর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলেছি, আইনের বইটা একটু পড়লেই তো হইতো। এই সরকারে তো আইন জানা লোক আছেন একাধিক, তারা একটু পড়লেই পারতেন। এটা তো খুব স্বাভাবিক। নির্বাচন কমিশন কিন্তু কোনো নতুন কথা বলে নাই, যা লেখা আছে সেটা মনে করিয়ে দিয়েছে। এই শাস্তির বিধান, এই যে এটা যে অন্যায়, জরিমানার বিধান, এটা তো ওখানে লেখাই আছে, এটা তো তাহলে নতুন আমার কিছু দুইটা না। প্রশ্ন, এই দ্বৈততাটা মানে এই যে দ্বৈততা, এই দ্বৈততা এটা কেন হলো এক, এবং এই যে হলো এতদিন ধরে যে প্রচারণা চালানো হলো, তাহলে এটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয় কিছু কি করা হবে? তাদেরকে কোনোভাবে কোনো বিধানের আওতায় আনা যাবে যারা করলেন? না, কিছু করা হবে কিনা এটা আমি কেমনে বলবো? এটা বলতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যেহেতু সবাইকে মনে করিয়ে দিয়েছে এটা অন্যায়, তাহলে যারা অন্যায় করেছে তাদের শাস্তিরও বিধান থাকা উচিত। এখন সেই আছে বিধানও তো। এখানে আছে। হ্যাঁ, এই জন্য সরকার নাকি এখন ব্যস্ত হয়ে এই আইন সংশোধন করছেন। তো আগে অপরাধ করে পরে আইন সংশোধন করা, এটা করা যায়? ধরেন আপনি একটা লোক খুন করে আসলেন, তারপর মৃত্যুদণ্ড বাতিল করলেন, এটা করা যায়? আইন তো ওনারা ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আইনের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে, সেখানে তো আমরা ফ্যাসিবাদের বাইরে কোনো আচরণ দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট আচরণই তো আমরা আবারও দেখতে পাচ্ছি আইনের ব্যবহারের ক্ষেত্রে। একই মামলায় একজন সাংবাদিক গ্রেপ্তার হয়ে চলে গিয়েছেন কারাগারে, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছেন এবং সেই রকম ভাবে কথাবার্তা বলছেন। আবার অন্যদিকে এই মামলাটা করা হয়েছে, একজন সাংবাদিককে আগে আটক করে পরে মামলা হয়েছে। ওনারা আটক করার সময় জানতেন একটু পরে মামলা হবে। ফলে এইসব জিনিস তো হচ্ছে অহরহ। ফলে এটাও হতে পারে আইনটা সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে আবার একটা দায় মুক্তিও দিয়ে দিবে, দিয়ে আবার এটা গণভোটে ঢুকাই দেওয়া যেতে পারে যে এই প্রশ্নটা গণভোটে ছিল না, এখন আমরা গণভোটে দিয়ে দিলাম। গণভোট নিয়ে প্রচারণা করা যাবে নাকি যাবে না? কারণ এই গণভোটের মধ্যে একটা আইন আছে, সেটা বলা হয়েছে, একটা প্রচারণার মধ্যে একটা লেখা আছে যে আপনারা যদি গণভোট দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। আমি গণভোট দিচ্ছি তাহলে কিভাবে? গণভোটের বিধান চালু করার জন্য গণভোট দিচ্ছি? ব্যাপারটা কোনো অদ্ভুত কথাবার্তা। তো এরকম আছে তো ওখানে। তো আসলে কিছু বলার নাই। ওই পরশুরামের একটা গল্প পড়েছিলাম, সেই পরশুরামের গল্পটার মধ্যে ছিল এরকম যে কবিরাজের কাছে রোগী যায়, তো কবিরাজ নানান সিমটমের কথা বলে, তো বললে রোগী বলে যে না এটা তো নাই, তখন কবিরাজ বলে আছে, জানতে পারো না। তো এই গণভোটটা এরকম হয়েছে, সবকিছু এটার ভিতরে আছে, শুধু জনগণ
আছে কিন্তু জানতে পারে না। হ্যাঁ, এই এই জানতে পারে না, এটা আবার জেড দিয়ে বানান করেছিল। হ্যাঁ, তো এটা পরশুরামের গল্প, রাজশেখর বসুর। এটা খুবই বিখ্যাত গল্প, যে কবিরাজের কাছে, ডাক্তারের কাছে যে গিয়েছে আর কি। সে ডাক্তার নানান সিমটমের কথা জিজ্ঞেস করে, যে তোমার কি পেট ভুটভুট করে, তোমার কি বাতকর্ম হয়, তোমার কি মাথা ঘুরায়, তোমার কি শিন শিন করে, পিন পিন করে, এগুলো জিজ্ঞেস করে আর কি। তখন রোগী মাথা নেড়ে বলে না না, এটা তো নাই। তখন বলে আছে, জানতে পারো না। মানে আছে কিন্তু আমরা জানতে পারি না। তো ওইরকম প্রথমে এটা আইনের মধ্যে ছিল, কিন্তু নির্বাচন কমিশন জানতে পারে নাই, জানতে না পারার কারণে দেরি করেছে। তারপরে যখন এটা দিয়ে দিয়েছে, তখন আমরা বুঝতে পেরেছি যে সরকারও যেটা আছে জানতে পারে নাই। তখন এই যে দুই পক্ষই যে জানতে পারে নাই, এই জন্য এখন জানাজানি হয়ে গেছে। সেই জন্য এখন তারা আইনটা বদলাবে, কিন্তু সেটাও আবার আমরা কি আইন বদলাবে বা সংশোধন করবে, আজকে দেখলাম পত্রিকা সমকালে, আমি সেটা দেখে বলছি, এটাও আবার আমরা জানতে পারছি না। এখন এটা করে ফেলার পরে আবার এটা এরকম হয়তো লুকিয়ে থাকবে আইনটা, আবার কেউ লঙ্ঘন করলে আবার নির্বাচন কমিশন বলবে যে এটা কেন করলেন, তখন আবার হয়তো সংশোধন হবে। মানে এইটা একটা ছেলে খেলা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এত আইন না অবুঝ। জানাটা আবার তো কোনো, আপনিও বলছিলেন যে এখন আইন সংশোধন করাটা এবং তারপরে তার আগেটা, মানে আইন না জানা তো আর কোনো ডিফেন্স না। মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে এটা এটা জানতে চাই যে নির্বাচন কমিশন এখন এসে মনে করিয়ে দিল, কারণ বিষয়টা আগেই ছিল, স্পষ্ট করছিলেন ডাক্তার আব্দুল নতুন স্যার যে এটা তো আইনে আগেই ছিল, মনে করিয়ে দিল। আইনের লঙ্ঘন যে তাহলে হলো, এটার কি কোনো প্রতিকার থাকবে? রাষ্ট্রীয় টাকা খরচ করে, মানে লঙ্ঘনটা হলো যেটি, সেটা রাষ্ট্রীয় টাকা খরচ করেই সরকারি কর্মকর্তারা, সরকারি উপদেষ্টার প্রচারণা চালাবে। নির্বাচন কমিশন তো আসলে ভয় পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে ভবিষ্যতে যদি কেউ মামলা টামলা করে তাহলে তো এটা তো আসামি হয়ে যাবে। তো পরে দেখছে যে না, এটা যদি আমরা একটা ফর্মালি যদি প্রোটেস্ট না করি, তাহলে আমাদের এতে থাকবে যে এইরকম একটা মানে আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। আগেও যেমন বহু ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। তো সেই তালিকার মধ্যে এই কমিশনও যুক্ত হয়ে যাবে। তো সেই ভয় থেকেই তারা দ্রুত বেগে একটা এ করলো। নতুবা আমরা কিন্তু বলছিলাম যে এটা কেমন কথা হলো যে প্রধান উপদেষ্টা নিজে হায়ের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, উপদেষ্টারা নেমে গেলেন, একটা কমিটিও করা হলো, সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে যে হায়ের পক্ষে বলতে হবে, ব্যাংকগুলোকে বলা হচ্ছে হায়ের পক্ষে তাদের বিজ্ঞাপন দিতে হবে। তো এটা কেমনে হয়? রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো, এরা তো নিরপেক্ষ থাকবে নির্বাচনের সময়, সে হা না হোক অথবা জামাত বিএনপি নির্বাচন হোক, যে কোনো নির্বাচনেই মানে রাষ্ট্র প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটাই হচ্ছে বিধান। এটার জন্য তো এত আইন কানুন বোঝার দরকার নেই। তো সেটা বলে যে না, এটা নাকি এমন একটা আইন করা হয়েছে যে সেখানে হ্যাঁ ভোটের পক্ষে পুরো রাষ্ট্র নেমে যাবে, আর যারা না বলবে তারা হবে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, না ইত্যাদি ইত্যাদি। তারপরে কি যেন একটা ফতোয়া দিল দেখলাম শফিকুর রহমান, যে আজাদি না গোলামি, না হলে গোলামি হবে। তাইলে আমি মানে গোলামি হব, ফ্যাসিবাদের দোসর হব, আওয়ামী দোসর হব, তাহলে সেটা তো একেবারে কিল করে ফেলা উচিত। একটাই থাকবে, হাতে ভোট দিতেই হবে এবং বাধ্যতামূলক। আপনি দেখবেন যে উত্তর কোরিয়ায় নাগরিকদেরকে একজনই প্রার্থী থাকে, কিন্তু তারপরে ভোট দিতে হয়। এবং শুধু ভোট দিলে হবে না, ভোট দেওয়ার পরে বাইরে এসে, কেন্দ্র থেকে বাইরে এসে হাত তুলে তাদেরকে আবার স্লোগান দিতে হবে, মানে উল্লাস প্রকাশ করতে হবে। সেই উল্লাসের মধ্যে যদি কারোর বডি ল্যাঙ্গুয়েজে বা মুখভঙ্গিতে প্রকাশ হয় যে সে জোরপূর্বক এটা হাসতেছে বা আনন্দ প্রকাশ করতেছে, তাহলে আবার সাথে সাথে তার আবার দণ্ড হবে। তো এইরকম একটা কঠিন অবস্থা, এই গণভোটটা অনেকটা উত্তর কোরিয়ার মডেলের নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যে এই গণভোটে হাঁ দিতেই হবে এবং এই হাঁ পক্ষে কে কত বেশি সোচ্চার হবে। এই যে বিএনপি আস্তে আস্তে বললো না, কেন এতদিন পরে বললো কেন, আর বললো কম বললো কেন, আচ্ছা পরশুদিন বললো, তরশুদিন বলেনি কেন, শনিবার বলছে বৃহস্পতিবার বলেনি কেন? তার মানে ওই যে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যাইতে, মানে আপনাকে বলতেই হবে, আপনাকে হার পক্ষে থাকতেই হবে, এইরকম একটা মানে চিন্তাধারা। এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। তা আপনি একদিকে মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদের নির্বাচনটা করতেছেন, আর গণভোটটাকে আপনি একেবারে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন কেন? এইটা আমার ধারণা যে মানে নির্বাচন কমিশন তো ধরেন আমার মতন তার নির্বুদ্ধ টাইপের লোকজন নাই, অনেক মেধাবী লোকজন সেখানে। তো তাদের টনক নড়ে গেছে যে হ্যাঁ
আমরা তো ফেসে যাব। সেই জন্য তড়িঘড়ি করে তারা এটা দণ্ডনীয় যে হায়ের পক্ষে বা অবস্থান নেওয়াটা বলাটা, সেই কারণে তারা ওই বিধিবিধানের কথা বলে এখন চুপ করে বসে আছে। এখন কে এই আইনটা লঙ্ঘন করলো, কে দণ্ড করলো, দণ্ড তো হয়ে গেছে অলরেডি। দণ্ড দিয়ে কয়েকটা অ্যাকশন দেখলে না বুঝতাম, কিন্তু এখন সেই অ্যাকশনটা করবে না। তারা বলবে না আমরা তো বলেছি, মানে অর্থাৎ আমি ইয়ে থাকলাম, দায়মুক্ত থাকলাম। তো এই ধরনের একটা মানে ভোগলাবাজি চলতেছে, সোজা কথা। এটা খুবই মানে দুঃখজনক। জি, আমি মানে পাল্টাপাল্টি নাম উল্লেখ না করে বিএনপি জামাতের বিরুদ্ধে বা জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এটাও একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন যারা আসলে এতদিন জামাতের সাথে জোট হয়ে গিয়েছিল, কারণ সেখান থেকে বেরিয়ে আসলো, তা সেই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলছেন, ডক্টর আব্দুল নূর শাহ আপনার কাছ থেকে একটু শুনি এটা, যে তিনি যেটি বলছেন যে জামাত মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকা ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে কিন্তু গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, আসলে কি কালা কিছু হ্যাঁ ডাল মে? আমরা মার্কিন মানে দূতাবাসের মধ্যেও অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড কথোপকথনের কিছু অংশ শুনেছি, লিক হয়েছে, ওয়াশিংটন পোস্টে পড়েছি। আসলে কি ডাল মে কুছ কালা হ্যায়? না, সেটা তো যেটা শুনেছেন সেটা তো জামাতের সাথে বৈঠক না, যেটা শুনেছেন কিন্তু সেটা জামাতকে নিয়ে বৈঠক, জামাত প্রসঙ্গে কথা বলা জামাতকে হয়েছে। নিয়ে। এখন আপনি ধরেন আপনি একজন নারী সাংবাদিক, ওখানে কয়েকজন নারী সাংবাদিক ছিল, সেরকম আপনিও যদি দাওয়াত পেতেন, আপনার সামনে বাকি নারী সাংবাদিক এবং কয়েকজন নাকি পুরুষও ছিলেন এখানে শুনেছি, সাংবাদিকদের সাথে আড্ডার ছলে আলাপ হয়েছে, কেউ একজন সেটা রেকর্ড করেছেন। তো এইটা তো গোপন আলাপনা, গোপন মিটিংও না, একটা আলোচনার মধ্যে আড্ডা হচ্ছে, আড্ডার মধ্যে একজন তার মতামত দিচ্ছেন। এটা কি এমবাসির অফিসিয়াল মতামত নাকি এটা তার ব্যক্তিগত কথাবার্তা, এটা তো কোথাও বলা নাই, তাই না? ওখানে একটা আড্ডা হচ্ছিল যতদিন আমি বুঝেছি, এবং সেখানে এরকম কি আর আড্ডা হয়? বন্ধুদের আড্ডার মতো আড্ডা তো না, এটা তো পারপাসফুল আড্ডা যদি হয়ে থাকে, না, তাই নাকি? আড্ডা অনেক পারপাস থাকতে পারে। কেন? কেউ দাওয়াত দিয়েছে, ওখানে আড্ডা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে একজন কিছু কথা বলছে, আরেকজন রেকর্ড করছে। আমার তো শোনার ইচ্ছা ছিল যে এই সাংবাদিকরা ওইখানে কি কথা বলেছেন, নিজেদের রেকর্ডটা ছাড়েন নাই কেন? ওনারা এর উত্তরে কি বলেছেন? ওনাদের কথাবার্তা ছিল না এখানে? আড্ডা কি অতটুকু হয়েছে? সাংবাদিকরা দাওয়াত পেলে এমবাসিতে ছ্যাঁচে ফ্যাঁ করে চলে যান, যাওয়ার পরে তারপরে রেকর্ড করেন, তারপর আবার নিজেদেরটা ছাড়েন না। সব সাংবাদিকরা তো দাওয়াত দেয় না, ওনাদেরকে দিচ্ছে কেন? নিশ্চয় ওনাদের সাথেও খায় খাতির ভালো, ওনাদেরকে এরকম বিশ্বাস করে, যেমন জামাতে ইসলাম নিয়ে ওনারা ভালো কথা শুনেছে, রেকর্ড করেছে, ওনাদেরকে দাওয়াত দিয়েছে, বিশ্বাস ছাড়া দাওয়াত দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, মোস্তফা ফিরোজকে দিয়েছে, দেয় নাই তো। বেছে বেছে দাওয়াত দেয়, বেছে বেছে এখানে গিয়েছে। ফলে এই পুরো জিনিসটা নিয়ে আমার একটা নেতিবাচক বিষয় রয়েছে। আর আপনাকে দাওয়াত দেওয়ার পর আপনি যদি এখান থেকে রেকর্ড করে এনে কোথাও ছড়িয়ে দেন, সেটা আসলে একদমই ঠিক না। আপনি যদি রেকর্ডই করবেন তাহলে গোয়েন্দা বৃত্তি করেন, ভালো, সেটা ভালো, কিন্তু ওই রেকর্ড করে এনে আপনি পাঠিয়ে দিয়েছেন কোথাও। ফলে আমি পুরো প্রসেসটার সঙ্গে আমি একমত না। কিন্তু যেটা ঘটনা সেটা হলো আপনি যেটা জিজ্ঞেস করেছেন, জামাত গোপনে বৈঠক করে, কিন্তু সেই গোপন বৈঠকের কথা উনি জানে, তাহলে এটা গোপন থাকলো কিভাবে? এই আকন সাহেব বলেছেন না, এটা আকন সাহেবের কথা বললেন না আপনি? না, আমি বললাম রেজাউল করিম সাহেবের কথা, এই ইসলামী আন্দোলন। আচ্ছা, রেজাউল করিম সাহেব। তো রেজাউল করিম জানে কেমনে গোপনে হয়েছে? তার মানে নিশ্চয়ই গোপন বৈঠক উনি দাওয়াত পেয়েছেন, অথবা ওনার লোক গোপন কথা গিয়েছে। তো সব গোপন থাকে না, অনেক কিছুই জানাজানি হয়ে যায়, হ্যাঁ, ফাঁস হয়ে তাহলে যায় উনি পরবর্তীতে, জানে তাই না? আর কি, উনি জানে তো, যেটা জানে সেটা তার গোপন না। এক, তাহলে গোপনে কি মিটিং হয়েছে সেই বিষয়বস্তু তো না জানার কথা, শুধু জেনেছে খালি গোপনে বৈঠক হয়েছে, তাহলে বিষয়বস্তু জানার কথা না। যে তাকে গোপন বৈঠকের খবর দিয়েছে সে তাকে বলতে পারে না এখানে কি আলাপ হয়েছে, এরকম একটা ফোন নিয়ে রেকর্ড করতে পারে নাই, করলেই হতো। এক, দুই হচ্ছে উনি বলেছেন ডাল মে কুচ কালা হ্যায়, এখানে ডাল কে আর কালা কে? মানে দাওয়াত দিয়েছে ধরেন বিদেশি দূতাবাস, আর ওনারা গিয়েছেন, ডাল কোনটা কালা কোনটা এটা তো বুঝতে হবে। ওনাকে দাওয়াত দিলে উনি যেতেন? রাজনীতিবিদদের কিছু কিছু বিষয় জানেন, সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তার মধ্যে একটা হচ্ছে ওনাদের যে বিদেশ প্রীতি, ওনাদের যে বিদেশি দূতাবাস প্রীতি, ওনাদের যে বিদেশি দূতাবাসের এই রাষ্ট্রদূত প্রীতি, এবং ওইখান থেকে যেসব সারমন, যেসব কথাবার্তা হয়, এগুলা নিয়ে রাজনীতি করা, এগুলা খুব হাস্যকর, এগুলা খুবই সার্বভৌমত্ব বিরোধী জিনিস। এবং এইগুলা নিয়ে যে আমরা আলাপ আলোচনা করি, আপনার মনে আছে ওবায়দুল কাদের বলেছিল বাইডেনের সাথে সেলফি উঠে গেছে, তলে তলে ঠিক হয়ে গেছে। এটা কি ছিল? এই একই জিনিস ছিল। আমাদের সমস্ত দলগুলি এই বিদেশিদের সাথে গোপনে গোপনে কিংবা আপনে আপনে অথবা ওপেনে ওপেনে বৈঠক করাকে খুবই ভালোবাসে, এবং তারা বলে আমি করেছি ওপেনে, তুমি করেছো গোপনে। আরে ভাই, ওপেনে করলে আর গোপনে করলে কিছুই আসে যায় না। আপনি বাংলাদেশের স্বার্থ নিয়ে নির্বাচন নিয়ে ওখানে যাবেন কেন? ট্রাম্প আর বাইডেন কি আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন, আমাদের রাষ্ট্রদূতের সাথে? কিংবা রিপাবলিকান পার্টি আর কি বলে ডেমোক্রেটিক পার্টি এসেছিল?
আসে নাই তো। তাহলে আপনারা যান কি করতে? এটা অদ্ভুত ব্যাপার না? এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, উনি বলেছেন জামাত গোপনে বৈঠক করে। 2 দিন আগে উনি জামাতের সাথে ছিলেন। গোপন বৈঠকগুলি কবে হয়েছে? ওনারা যখন ছিল তখন, না ওনারা যখন ছেড়ে দিয়েছে তখন? তাই না? ওনারা থাকা অবস্থায় গোপন বৈঠক হয়ে থাকলে ওনারা তখন বলেন নাই, ওনারা ছেড়ে দেওয়ার পর বলছেন, এবং এটাই সবচেয়ে ভালো এক্সপ্লানেশন। কারণ নিশ্চয়ই এই গোপন বৈঠক যখন জোটে ছিল ওনারা জানতো, এইভাবে উনি জেনে গিয়েছে যে জামাত গোপনে গোপনে বৈঠক করে। আর যখন জোট ছেড়ে দিয়েছেন তখন বের হয়ে এসে উনি বলছেন জামাত গোপনে গোপনে বৈঠক করে। থাকা অবস্থায় বলতেন, যেমন একটু আগে আমি জামাতকে বললাম আমরা, যে থাকা অবস্থায় যখন মন্ত্রী ছিলেন তখন দুর্নীতির প্রতিবাদ করতেন, তাই না? একই কথা বিএনপিকেও বলা যায়, যে যখন জামাত আপনাদের সাথে ছিল তখন বলতেন তারা স্বাধীনতা বিরোধী। কেউই স্বার্থের সময় তার কথাটা বলে না। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় তখনই বুকটা ফাইটটা যায়, কিন্তু তার আগে কিন্তু বুকটা ফাটে না। এই বন্ধু যখন বন্ধু ছিল তখন সে ভালো ছিল, কিন্তু বন্ধু তখন হয়তো বুক তখনও, ফাটে তবু মুখ ফোটে না, ওই যে আছে না হ্যাঁ মানে সেরকম মুখে তখন, ফোটে না। হ্যাঁ কিন্তু এই জি। ঘটনাটা তো এইটাই। এখন বন্ধু যখন রঙ্গ কইরা এনসিপির সাথে লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায় তখন বুকটা ফাইটটা যায়। আবার আমার বন্ধু যখন আমাকে ছাইরা আমারই সমালোচনা করে তখন বুকটা ফাইটটা যায়, তাই না? সবারই বুক ফাটতেছে কারণ স্বার্থহানি হয়েছে। এখানে কোনো জায়গাতেই নৈতিক কারণে এই কথাগুলি হচ্ছে না। এই একই বৈঠকে ওনারা হাজির থাকতেন খুব ভালোভাবে যদি তারা ওই জোটে থাকতেন এবং একটা শব্দ করতেন না। আমার খুবই জানার ইচ্ছা, আর কতদিন আমাদের দেশের মানুষ এইভাবে বিদেশিদের পরামর্শ, বিদেশিদের ইয়েস নো, বিদেশিদের হ্যাঁ বলা, বিদেশিদের অ্যাপ্রুভ করা, এইগুলাতে ব্যস্ত থাকবে? আধিপত্যবাদ যদি সত্যি একটা শব্দ হয়ে থাকে, এই আধিপত্য যেই করুক সেই খারাপ। চামড়া রং দিয়ে আধিপত্য হিসাব হয় না। কার সাথে আপনার বর্ডার আছে সেটা দিয়ে আধিপত্য হিসাব হয় না। আধিপত্যবাদ যে করবে সেই খারাপ, সেই ভুল। সকল আধিপত্যবাদী আমাদের জন্য ক্ষতিকর। কি কারণে আমরা অন্যের কাছে এটা জানতে যাব? তাই না? এটা তো জানার কোনো প্রয়োজন নাই, এবং তাদেরকে মেনশন করারও কোনো প্রয়োজন নাই। জি, কিন্তু প্রয়োজন কি আসলে আছে? মানে এটা একটা মানে প্রশ্ন আমি মোস্তাফিরুজ আপনার কাছ থেকে শুনতে চাই। কেন এই বিষয়গুলো হচ্ছে? মানে মার্কিনীদের যে আনুষ্ঠানিক বক্তব্য একটা, যে আমরা কোনো দলের পক্ষে না, মার্কিন রাষ্ট্রদূত বললেন সাংবাদিকদের সামনে, আর এই অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড যে কথোপকথন হচ্ছে, সেখানে একটা এই জেস্টার পাওয়া যাচ্ছে যেখানে খুব স্পষ্টভাবে জামাতের পক্ষে প্রচারণার মানে মতো ব্যাপার স্যাপার খুবই ইতিবাচক। জামাতকে মানুষ পছন্দ করছে, জামাত গেলে কি কি যে কনসার্ন বা উদ্বেগের জায়গাগুলো হয়তো থাকতে পারে সেগুলোর ব্যাপারেও তারা আশ্বস্ত করছে, যেটা হবে না ওটা হবে না, শরিয়া কায়েম করবে না, নারীদের প্রতি নানান রকম বিষয়ে আশ্বস্ত করছে। অপরদিকে বিএনপির প্রসঙ্গে একটুখানি কথা আছে পুরোটাতে, সেখানে বলছে বিএনপি ক্ষমতায় গেলে আবার নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আর দুর্নীতি শেষ হয়ে যাবে। এরকম স্পষ্ট পক্ষপাত দেখা যাচ্ছে অনানুষ্ঠানিক কথোপকথনের মধ্যে। এটি আসলে মানে এটিকে কোনো বার্তা দেয়? ডাল মে কুছ কালা হ্যাঁ? দেখেন, অনানুষ্ঠানিক যে বিষয়গুলো সেগুলির সত্যতা কতটুক আর কতটুক মানে এটার কোনো বাস্তবতা নেই, এগুলি কিন্তু মানে বিশ্বাস করা বা বিশ্লেষণ করাটা কঠিন। মানে আপনি কোনো ফ্যাক্টস নাই, কোনো তথ্য নাই, অথচ তার উপরে আপনি লম্বা একটা শুধু পারসেপশনের উপরে আপনি আলোচনা করে গেলেন। তো সেটা ভালো, সেটা বলে ভিউ বাড়ে। কিন্তু আমার ধারণা যে আমেরিকা মুখে কোনটা বলে, ভেতরে কোনটা বলে, ভেতরে যেটা বলে সেটা কি মুখে বলে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন আপনি আহ সজীব ওয়াজেদ জয় কয়েকদিন আগে বললেন কি যে আমার মা আসলে রাজনীতি থেকে অবসর নিতে চান, তিনি দেশে ফিরতে চান, তিনি আর রাজনীতিতে জড়াবেন না। কিন্তু আমরা দেখলাম কি দিল্লিতে লন্ডন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন, এবং সেখানে দেখলেন সুরম্য অট্টালিকা এবং নিরাপত্তা ব্যবস্থা। তো একদিকে আবার সাংবাদিকদের সঙ্গেও যুক্ত থাকলেন, মিলছে না তো বিষয়টা। তো এখন সজীব ওয়াজেদ জয় মুখে যেটা বলছে, বাস্তবে কিন্তু সেটা নেই। এখন আমেরিকা হঠাৎ করে কি কারণে জামাতের বন্ধু হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে? এটা কি বিএনপির সাথে এরকম চীনের কোনো চুক্তি হয়ে গেল? সেই কারণে কি পাল্টা হিসেবে মানে চীনকে মোকাবেলা করার জন্য জামাতকে ধরছে, নাকি জামাত সত্যি সত্যি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই আমেরিকা জামাতকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে? এগুলি খুবই
মানে কি বলে নানা রকম আহ, বিশ্লেষণ সামনে আনা যায়, কিন্তু কোনোটার উপরে বলা যায় না যে না এটাই সত্য। আমাদের অবস্থা হলো তাই, আমাদের ইনফরমেশন বেস গুলো কিন্তু এত দুর্বল। আজকে আপনি দেখেন, আপনি এই যে আহ, আহ, জরিপের এটাই দেখেন, 3টা জরিপ 3 রকম। এখন বলা হচ্ছে যে বেশিরভাগ এই হচ্ছে বেশিরভাগ মানে শফিকুর রহমানের ডাবলেরও বেশি 45% মানুষ চায় প্রধানমন্ত্রী হোক এ। তার আগে কি হলো হাড্ডাহাড্ডি লড়াই 34-35। তার আগে কি হলো 70% হচ্ছে বিএনপি ভোট পাবে। একটার সাথে একটা কোনো মিল নেই। তো কোনটা সত্য কোনটা মিথ্যা? তেমনি আমেরিকা বন্ধুকে জামাত কেন বন্ধু বিএনপি না, এগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো তো মেলানো যায় না। তাহলে কি ভারতের সাথে কি এমন একটা ঘটনা ঘটে গেল মানে যে যখন নাকি আমেরিকা বুঝলো যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে দেশে আসছে, তখনই কি তাদের মাথা খারাপ হয়ে গেল যে তাহলে ভারত যদি ঢুকে পড়ে তাহলে? তো ভারত আর মানে আমাদের কনটেক্সটে তো ভারত আর আমেরিকা তারা তো কৌশলগত মিত্র, কারণ দুই পক্ষই চীনকে মোকাবেলা করতে চায়। তাহলে তাদের মধ্যে কেন বিভাজনটা হবে? তাদের তো এক থাকা দরকার। তাহলে ভারতও কি জামাতকে চাচ্ছে? তাহলে সেই বিষয়টা চলে আসে। কিন্তু সেটা তো আমরা জানি যে বাস্তবতা হলো এই যে জামাতকে কোনোভাবেই অ্যালাউ করে না ভারত। কিন্তু আবার সামনে কি দেখছি যে ভারতীয় কূটনীতিকরা দেখা করেন, সেই দেখা করার বিষয়টা তারা আবার যখন নিষেধ করে এটা জামাতের আমির আবার সেটা রক্ষা করেন। আবার জামাতের একটা টিম যে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে হোটেলে দেয়। তাহলে আমরা প্রকাশ্যে যেটা দেখি আর ভেতরে যেটা দেখি তার সাথে মেলে না। তাহলে সত্য কোনটা সত্য কোনটা এইটা বোঝাটা আসলে খুব কঠিন, এবং এই কারণে কোনো সমীকরণে পৌঁছানো যায় না। জি, একদম শেষ প্রশ্ন, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গটা একটু আনলেন ডক্টর আব্দুল তুষার, যে আওয়ামী লীগ তো ক্যাম্পেইন করছে নো ভোট নো ভোট। কি মনে হয় তাদের ভেতরের মানে সামনাসামনি দেশের এরকম তৎপরতা তো দেখা যাচ্ছে না খুব বেশি, কিন্তু অনলাইনে নানান রকম তৎপরতা আছে, দেশেও হয়তো আছে, যদি আপনি বলতে পারেন বলবেন। কিন্তু এই যে ক্যাম্পেইন, এটির আসলে প্রভাব কেমন পড়বে? মানে আওয়ামী লীগের ভোটারদের অবস্থান কি হবে, এই ক্যাম্পেইনের প্রভাব তাদের মধ্যে কতটা পড়বে, কি মনে হয় আপনার? আমি মনে করি এটি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। নো ভোট নো ভোট দিলে এমনও হতে পারে যে আওয়ামী লীগ আরো দীর্ঘদিনের জন্য এই অবস্থায় থেকে যেতে পারে। বরং আওয়ামী লীগের ভোটারদের উপর আস্থা রেখে আওয়ামী লীগের উচিত বলা, আগে যেমন বলতো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, তো যাকে ইচ্ছা তাকে দিবে। আওয়ামী লীগের ভোটাররা যাবে সেখানে। আওয়ামী লীগ বলে দিবে কেন নো ভোট নো ভোট? আওয়ামী লীগের বলা উচিত আপনার ভোট আপনি দেন, যাকে ইচ্ছা তাকে দেন। আওয়ামী লীগ না ভোটের অধিকারের জন্য লড়াই করেছে? ভোটের অধিকার কেন তাহলে তার ভোটারদের কাছ থেকে সে কেড়ে নিতে চাচ্ছে? এটা তো তার কেড়ে নেওয়া উচিত না। বরং আওয়ামী লীগের বলা উচিত আপনারা নিঃসংক চিত্তে আগে যেমন ভোট দিয়েছেন সেরকম ভোট দেন, ভালো লোককে ভোট দেন। আর আওয়ামী লীগের ভোটাররা যদি মনে করে তারা বিএনপি কে দিবে না, তারা জামাতকে দিবে না, জাতীয় পার্টিকে দিবে না, কাউকে দিবে না, এলাকাতে ভালো লোক আছে যে তাকে দিক। স্বতন্ত্র নাই, ভালো লোক কেউ নাই, বা এদের এই 5 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, 10 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, আমি নাই সেজন্য ভোটও নাই। ব্যাপারটা কি এরকম? তার মানে আওয়ামী লীগ যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কোনোদিন ভোট হবে না? এটা একটা ভুল ক্যাম্পেইন। আওয়ামী লীগের ভুল রাজনীতির তো কোনো সীমানা নাই। এবং আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক যারা পরামর্শ দিয়ে থাকেন, এই পরামর্শদাতাদের মধ্যে অনেকেরই ব্যক্তি স্বার্থ কাজ করে। ব্যক্তি স্বার্থ দিয়ে কোনোদিন দলকে বাঁচানো যায় না, যেটা আওয়ামী লীগ একেবারে মরিয়া প্রমাণ করিল। ওই কাদম্বিনীর মতো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই। ওরকম আওয়ামী লীগ, এই শব্দ বললে আওয়ামী লীগেরা মাইন্ড করে, তারপর আবার বলি আওয়ামী লীগ পলাইয়া প্রমাণ করিল যে আওয়ামী লীগ পলাইতে পারে। কারণ এর আগে পর্যন্ত বলেছে যে আওয়ামী লীগ কোথাও যায় না, কোনো দিকে যাবে না, আওয়ামী লীগ এখানেই থাকবে। তো এরকম করেছে না? তো সেই হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগের চিন্তা করা উচিত। মুখে যদি আপনি বলেন যে আপনার ভোট আপনার রায়, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, আপনি যদি বলেন ভোটের অধিকারের জন্য সংগ্রাম আপনার এই দলের আওয়ামী লীগের, তাহলে এখন কেন ভোট দিতে না করবেন? আপনি বলবেন নিশ্চিন্তে নিঃসংক চিত্তে গিয়ে ভোট দিতে, এবং ভোট দিয়েই ভোটের শত্রুদের পরাজিত করতে। সেটা বলার নৈতিক জায়গা কি তাদের নাই? এটা তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি মনে করি নো ভোট নো ভোট একটা গণতন্ত্র বিরোধী কথা। বরং বলা প্রভাব কেমন, এর কি প্রভাব পড়বে মানুষের মধ্যে, মানে ভোটারদের? এটা ভোটের দিন বোঝা যাবে, এটা ভোটের দিন বোঝা যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যাদেরকে একেবারে খুব কাছে থেকে চিনি, যারা অনেকদিন যাবত আওয়ামী লীগ করেছেন এমন অনেক ভোটারদেরকে আমি চিনি, আমি বিএনপিরও চিনি, অনেককেই চিনি।
তো সেরকম আমি যাদেরকে দেখেছি তারা কেউ আমাকে বলেন নাই যে তারা ভোট দিতে যাবেন না। তাদের মনের মধ্যে যেসব কথাবার্তা আছে তারা সেটা বলতে পারেন না। তারা মনের মধ্যে এখনো আগের শাসনে বসবাস করেন, যখন মানুষ কথা বললে বিপদ হইতো অনেক বেশি, এখনো হয়, কম হয় আর কি আগের চেয়ে, কিন্তু আগে তো অনেক বেশি হতো। তারা ওই শাসনে আছেন বলে নিজেরা মনে করেন, ফলে তারা বলেন না। একটু আগে আপনি বুক ফাটে মুখ ফোটে কি জানি বলছিলেন না, তো ওনাদের সব ফেটে গেলে বুক ওনাদের ফাটে মুখ তাও ফুটবে মুখ না। ফোটে না। ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, ওনারা একেবারে অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা বলে না কিছু, কিন্তু ওনারা ভোট দিতে যাবে আমি শিওর। এবং আমি আশা করছি যে ভোটের দিন এরকম 2-4 জনকে পেলে আমি তাদেরকে আহ, দেখবো যে তারা আসলে শুনলেন না কেন, যে নো ভোট নো ভোট এটা কেন শুনলেন না। হ্যাঁ, তো আমি যেটা দেখছিলাম আল জাজিরার একটা প্রতিবেদনে, সেখানে বলছে যে তারা আসলে অনেকে ভয় পাচ্ছেন যে ভোট দিতে যদি না যায় তাহলে তাদেরকে আবার স্বৈরাচারের দোসর বলা হবে বা কিছু করা হবে, এরকম একটা ট্যাগ দেওয়া হবে বা তাদের জন্য বিপদ হবে। ভোট তো ভোট তো একজন নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করতে না করবেন কেন? আপনি বলবেন ভোট দিতে, আপনি কি করে বলেন যে আপনি ভোট দিয়েন না? এটা আগেও যখন যারা বলেছে তারা ভুল করেছে। ভোট বর্জন আপনি করতে পারেন, আমি দাঁড়াইলাম না, কিন্তু আমি ভোটারকে কি করে বলি যে আপনি ভোট দিয়েন না? আমি দাঁড়াই নাই মানে পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আমি নাই মানে পৃথিবীতে আর কোনোদিন ভোট হবে না, তাই না? মুসলিম লীগ নাই বইলা বাংলাদেশে কোনোদিন ভোট হয় না। একসময় তো মুসলিম লীগ পাকিস্তান শাসন করতো, এই জন্য পাকিস্তান বন্ধ হয়ে গেছে মুসলিম লীগ নাই দেখে। এইটা আমি মনে করি যে এগুলো আবেগী সিদ্ধান্ত। আওয়ামী লীগের এই আবেগ আপনার মূল্যায়ন একটু আপনার মূল্যায়ন একটু একদম একটু স্পষ্ট। আমি একটু কমানো দরকার। জি, একটু জনাব মোস্তফা আপনার কাছেও একই প্রশ্ন, যে এই ক্যাম্পেইনকে আপনি কিভাবে দেখছেন, এক, আর হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব মানুষের মধ্যে কেমন পড়ছে, ভোটারদের মধ্যে? না ভোটের পক্ষে এই যে না, হ্যাঁ জি, মানে না, নো ভোট নো ভোট এটা বলছি, আওয়ামী লীগের যে প্রচারণা সেটা। মানে নৌকা নাই তো ভোট নাই, এটা হ্যাঁ এটা হ্যাঁ বলার চেষ্টা হ্যাঁ। করতেছে আর কি। হ্যাঁ, না এইটা আহ, মানে এটা আসলে সরকারি এটা মানে ঝামেলাটা বাতাইছে। তারা এই যে যত বেশি হার পক্ষে থাকবে তত বেশি মানুষ বিগড়ায়, যে বলে যে না তাহলে না ভোটই মনে হয় দিতে হবে। এটা আমি মনে করি সরকার উদ্বুদ্ধ করছে। সরকার চুপচাপ থাকলে সবাই হার পক্ষে ভোট দিয়ে দিত, কারণ গণভোটের প্যাটার্নটা এমন যে হাতেই দিতে হয় এরকম একটা মানুষের মধ্যে পারসেপশন। ওইগুলি কর্মসূচিগুলি পড়ার 36টা পয়েন্ট পড়ার সময় নেই, ওই হাতে দিয়ে আসতো। কিন্তু সরকার যেহেতু হা হা করতেছে, অন্যরা এখন জনগণ বলতেছে না না না। জি, আমার এটা তো গণভোটের কথা বলছেন যারা মোস্তাফিজ। আমি বলছি ওই যে জি মানে জাতীয় নির্বাচনে যে ভোট না দেবার জন্য নো ভোট ক্যাম্পেইন করছে না আওয়ামী লীগ, সেটার কথা বলছি, যে তারা যে বলছে এই ক্যাম্পেইনটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? যেমন ডাক্তার আব্দুল নূর তুষার বলছেন এটাই আসলে অগণতান্ত্রিক একটা ক্যাম্পেইন বা এবং বিশ্লেষণ করছেন। আর প্রভাব কেমন ভোটারদের মধ্যে, ভোটাররা আসলে এই ক্যাম্পেইনটা কিভাবে নেবে, দেখেন, আমলে নেবে? আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক তারা তো ভিকটিম এখন, তাই না? গত এক বছরে তো 1 বছরের বেশি সময় ধরে তো তারা দফায় দফায় নির্যাতন নিপীড়নের মধ্যে পড়ছে। এখন তাদের এক্সিস্টেন্সের জন্য তারা বিভিন্ন জায়গায় নানা রকম, দেখেন কাদের স্মৃতিকে সেদিন একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ওই যে সখীপুর বসাই টাঙ্গাইলে, সেখানে বলছেন যে মানে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সালাউদ্দিন রাসেলকে ভোট দেন। সালাউদ্দিন রাসেল হচ্ছে হরিণ মার্কায় দাঁড়াইছে, তো তার পক্ষে চাচ্ছে। এটা হচ্ছে ওই অঞ্চলের দৃশ্য। তো বিভিন্ন জায়গায় দেখছে যেখানে মনে করছে যে বিএনপির এই প্রার্থীটা আহ মানে নির্বাচিত হলে তাদের পক্ষে কাজ করবে, সেখানে দিচ্ছে। যেখানে জামাতের প্রার্থী তার আচরণের কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের যে মানে তাদেরকে রক্ষা করবে, তার পক্ষে যাচ্ছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এক এতে নেই। তবে সাধারণভাবে যে রয়েছে, সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে যেই ঘটনাগুলো ঘটেছে, তাতে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের মধ্যে বিশ্বাস হয়েছে যে জামাত আসলে এখন দ্বিচারিতা করছে, একটা অভিনয় ভালো মানুষের রূপ ধারণ করে আছে। তারা নির্বাচিত যদি হয় তাহলে প্রথমেই আওয়ামী লীগকে আরো কচুকাটা করবে। সেই কারণে তারা কিন্তু এখন চিন্তা করছে যে ধানের শীষ আমি পছন্দ করি আর না করি, আমার বাঁচার জন্য আমি ধানের শীষকে ভোট দিই, এইরকম একটা মনোভাব কিন্তু গড়ে উঠছে। কারণ সর্বশেষ যে মততন্ত্র রয়েছে সারা দেশ ব্যাপী, সেখানে কিন্তু বিএনপি নেতা কর্মীরা একেবারেই ছিল না, তারা নিশ্চুপ ছিল। এই নিশ্চুপ থাকাটা কিন্তু তাদের পক্ষে গেছে। এনসিপি কে ধরা হয় যে এনসিপি তরুণরা তারা মবের হচ্ছে নেতৃত্ব দেয়। সুতরাং এনসিপি যখন নাকি জামাতের দিকে গেছে,
তখন মনে করছে জামাত এবং এনসিপি মিলে বোধহয় নির্বাচনের পর না জানি কি মব শুরু করে দেয়। এখানে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখন ধানের শীর্ষের পক্ষে ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তবে ওই যে তারপরও কথা থাকলো ওইটা যে এই আওয়ামী লীগের ভোটগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে। সামগ্রিক অবস্থানটা হচ্ছে তাদের ধানের শীষের পক্ষে। মানে এই পরিস্থিতিটা তৈরি করছে জামাত এবং এনসিপি মিলেমিশে এই অবস্থাটা তৈরি করছে, তাদেরকে ঠেলে দিছে যে তোমরা ধানের শীষের পক্ষে যাও। এখন সেটাকে যদি ক্যাশ করতে পারে ভালো, আবার ওটা ক্যাশ করতে গেলে আবার বিএনপির আবার ক্ষতি হবে। ক্ষতি হবে এই যে যখন বিএনপি নেতা কর্মীরা দেখবে যে কিনে যে আওয়ামী লীগ 15 বছর ধরে আমাদেরকে অত্যাচার নির্যাতন করলো, তাদের 10% 20% ভোট পাওয়ার জন্য তাদের ব্যাপারে নিশ্চুপ থাকতেছে বিএনপি, তাহলে এটা কেমন হলো?